ক্লান্ত দেহ নিয়ে বাসায় ফিরে এলো সারফারাজ। একটু একটু করে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। হঠাৎ তাদের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়িয়ে গেল সে। সদর দরজা খোলা। এর মানে কি? অর্নিলা ফিরে এসেছে। হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে হঠাৎ ছুট দিল ঘরের মধ্যে। সোফার মধ্যে অর্নিলাকে বসে থাকতে দেখে প্রায় বাকরুদ্ধ সে। নিষ্পলক দৃষ্টিতে চেয়ে থাকল। নিচু স্বরে তার নাম ধরে ডাক দিল। সোফায় পা তুলে বসেছিল অর্নিলা। সবসময় এভাবেই বসে থাকে সে। নিজের নাম শুনে খানিকটা হকচকিয়ে গেল সে। ফিরে তাকালো এদিকে। সারফারাজ আবারও ছুটে গেল সে। দমকা হাওয়া ঢুকল তীব্র বেগে। পর্দার উল্টানোর শোষো শব্দে থমকে গেল ফারাজ। কে? কে এখানে? না, কেউ নেই তো। সে চলে গেছে। তাকে ছেড়ে চলে গেছে। ভ্রম কাটিয়ে উঠতে সময় লাগল তার। অতঃপর নিশ্চুপ সে। দেহ ছেড়ে দিল। ধপাস করে মেঝেতে বসে পড়ল সে। এক হাঁটুর উপর হাত ভর দিয়ে রইল। ঘন ঘন শ্বাস নিচ্ছে। হঠাৎ করে এখন শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। সারফারাজ মুখ খুলে শ্বাস নেবার চেষ্টা করছে অথচ বুকে ব্যথা করছে। হাত দিয়ে বুকখানা চেপে ধরল। শ্বাস নিতে চাইছে, নিতে পারছে না। শার্টের বোতাম খুলে ফেলল। বুকে হাত দিয়ে চোখ বন্ধ করল। মুখ খুলে শ্বাস নেবার চেষ্টা করছে। লাভ হচ্ছে না। বেশি টেনশনের কারণে এমন লাগছে। সে কি হার্ট অ্যাটাক করবে? ব্যাপারটা সেদিকেই আগাচ্ছে। ঝিম ঝিম করছে চারদিক। সারফারাজ চোখ মেলে তাকানোর চেষ্টা করছে। ভারে চোখ মেলতে পারছে না। চারদিক কেমন ধোঁয়াশা। সবকিছু ঝাপসা লাগছে। একসময় চোখ বন্ধ হয়ে গেল। ধপ করে মেঝেতে পড়ে গেল। শূন্য বাড়িতে শূন্য হয়ে রইল সে। গত কয়েক ঘণ্টা তার জীবন যেভাবে দুর্বিষহ করে তুলছিল তার ফলস্বরূপ কি এখানে এভাবেই সমাপ্ত হয়ে রইবে? রাগের মাথায় বাসা থেকে বেরিয়ে গেল অর্নিলা। রাস্তার সামনে ফের ফিরে তাকালো বাসার দিকে। দুচোখে অশ্রু টলমল। ঠোঁট কামড়ে ধরে কেঁদে কেঁদে উঠল সে। ফারাজ ভাই কিভাবে পারল তার সাথে এমনটা করতে? কিভাবে? ভালোবেসে বুঝি এভাবে কষ্ট পেতে হয়? কষ্ট কি সে কম পেয়ে আসছিল? এতগুলো বছর ধৈর্য ধরে অপেক্ষা করে গেছিল শুধুমাত্র তার ভালোবাসার জন্য। এখন এখানেও ছলনা। সহ্য না। না, এর চেয়েও যেন মৃত্যু ভালো। কারো ধোঁকা তার কাছে সহ্য হয় না। কেন এত পাষণ্ড সে? মুখ ফুরিয়ে নিল। না, বাসায় ফিরে যাবে না সে। তবে যাবে কোথায়? আছে তো শুধুমাত্র একটি জায়গা। মোহনগঞ্জ। চলে যাবে সেখানে? মন শক্ত করল। চোখের জল মুছে হাঁটা ধরল সামনের দিকে। তার মাথায় যেন ভূত চেপে বসেছিল। কিন্তু বেশিক্ষণ রইল না এই ভূত। যাকে এত ভালোবাসে তাকে ছেড়ে কিভাবে দূরে চলে যাবে সে? সম্ভব না। তার পক্ষে আদৌ এটা সম্ভব না। ফারাজ ভাইকে একা ছেড়ে সে কোথাও যেতে পারে না। রাস্তার মোড়ে এসে দাঁড়িয়ে ভাবছে। ফিরে যাবে? যাওয়াই উচিত। এর মধ্যে অনেকগুলো মিসকল এসে জমা হয়েছে ফোনেতে। নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভেবে পা বাড়াল ওদিকে।
হঠাৎ থেমে গেল। রাস্তা অত অন্ধকার নয়। মৃদু আলোতে কারো গাড়ি যেন দেখতে পাচ্ছে। কি মনে করে রাস্তা থেকে সরে আড়ালে দাঁড়াল। ঠিক ধরেছে, ফারাজ ভাইয়ের গাড়ি। কিন্তু যাচ্ছে কোথায়? তাকে খুঁজতে? বেশ, যাক না। সারা শহর আজ তন্নতন্ন করে খুঁজে আসুক। যখন ফিরে এসে দেখবে সে বাসাতেই আছে তখন ভালো হবে। এটাই হবে উপযুক্ত শাস্তি। শব্দ করে নিঃশ্বাস ফেলল। মনস্থির করা হয়ে গেছে, বাসাতেই এবার ফিরবে সে। পা বাড়াল সামনের দিকে। সরু গলি বেয়ে সে হাঁটছে। এই গলির মুখে মেইন রাস্তা। সেখান থেকে 2 মিনিটের পথ বাসার। রাস্তায় জনমানব নেই। আছে বলতে অর্নিলা আর তার পিছন পিছন একটা কুকুরের বাচ্চা। একা হাঁটলে বোধহয় তার ভয় লাগত, কিন্তু এখন আর লাগছে না। কুকুরের বাচ্চাটা একটু একটু হাঁটছে, আবার তাকে দেখছে, ঘেউ ঘেউ করছে। এমন রাগের মধ্যেও হাসি পাচ্ছে তার। কুকুরকে সে ভয় পায় না। হুট করে এই অনাকাঙ্ক্ষিত সঙ্গ তার ভালো লাগছে। গলির মোড়ে এসে দাঁড়াল। এদিক থেকে ডানে মোড় নিল। বোধহয় মিনিটের মধ্যে অনেক কিছু ঘটে গেল। একটা সিএনজি এসে দাঁড়াল তার সামনে। অর্নিলা প্রথমে সেভাবে খেয়াল করেনি। খেয়াল হতে হতে দেরি হয়ে গেছে বেশ। কেউ একজন তার মুখে রুমাল চাপা দিতেই অচেতন হয়ে গেল সে। আরেকজন এলো। দুজন এসে তুলে ধরে তাকে সিএনজিতে বসাল। সামনের ড্রাইভার ফিসফিসিয়ে বলতাছে, তাড়াতাড়ি কর শালা, কেউ দেইখা ফেলব, তাড়াতাড়ি। কুকুরের বাচ্চা এবার জোরে জোরে ঘেউ ঘেউ করে উঠল। কিন্তু সে ছোট বলে তেমন পাত্তা পেল না। তাও লাল রঙের শার্ট পরে থাকা লোকটা তাকে লাথি মেরে বলল, চুপ কর কুত্তার বাচ্চা। সে তবুও চুপ যায়নি। এত তার কণ্ঠ শক্ত। তীব্র বেগে প্রতিবাদ করছে। কিন্তু নিরীহ এই প্রাণীর ভাষা বুঝল আর কয়জন? সিএনজি এবার দ্রুত গতিতে চলছে। কুকুরের বাচ্চাটা তার পিছন পিছন ছুটছে। কালো রঙের কুকুরের বাচ্চাটা অন্ধকারের মধ্যে নিমিষেই হারিয়ে গেল। অচেনা এই সঙ্গীর জন্য তার মনে ভীষণ মায়া। সিএনজির মধ্যে 3 লোকের কথোপকথন। লাল রঙের শার্ট পরা লোকটা অর্নিলাকে ধরে নিয়ে বসে আছে। অন্যজন তার মুখে কস্টেপ দিচ্ছে। দেখে মনে হচ্ছে ভালোই পেশাদার। হাতগুলোও বেঁধে নিল খুব জলদি। চলন্ত সিএনজি। সামনের লোকটা বলল, কিরে, তাড়াতাড়ি কর। এই সবসময় তাড়াতাড়ি কর কইবি না একদম। করতাছি দেখোস না। সামনের জন্য নিরুত্তর। লাল রঙের শার্ট পরা লোকটা দাঁত বের করে হাসল। বিশ্রী হাসির শব্দ। নুরু দেখলি আমাগো ভাগ্যটা। মেঘ না চাইতেন জল হাজির। দূর থেকেই কইতাছিলাম এইটাই আরিফ হাসানের পোলার বউ। দেখছস? নুরু হেসে কইল, এইবার আরিফ হাসান বুঝব মজা। হালায় বেশি বিচারগিরি দেখাইতে গেছিল না। এখন আমরা দেখামু বিচার। এই মাইয়ার এমন বিচার কর্মু সারাজীবন মনে রাখব। শব্দ করে হেসে উঠল নুরু। সামনের কাদের ধমকে উঠল, ওই, চুপ কর তোরা। মাইয়ার ফোন নিছস? হ, ফোন আইতাছে বারবার। কি করমু? বন্ধ কইরা দে। না না, নুরু, বাইরে দিয়া ফোনটা ফালাইয়া দে। এই ফোন দিয়া নইলে পুলিশ আমাগরে ধরব।
কাদের হঠাৎ করে সিএনজি থামিয়ে দিল। নির্জন জায়গায় সিএনজি থামতে দেখে নুরু নেমে পড়ল। বাইরে এসেই সিগারেট ধরালো সে। কাদের তার বাটন ফোনটা বের করে নাম্বার ডায়াল করল। নিঃসন্দেহে ফোনটা গেল আরিফ হাসানের কাছে। বেশিক্ষণ না, শুধুমাত্র ৩৯ সেকেন্ডের কথাবার্তা। এরপরেই ফোন কেটে বন্ধ করে দিল সে। নুরু হাতের সিগারেট তার দিকে বাড়িয়ে দিল। গনি মিয়া বাইরে এসে পরনের প্যান্টটা ঠিক করতাছে। আজ সে এই নতুন প্যান্ট আর লাল রঙের শার্ট পরেছে। নতুন নতুন জামাকাপড় পরলেই তার মন খুশি হয়ে যায়। আবারও দাঁত বের করে বিশ্রীভাবে হেসে বলল, কাজ সাইরা আসি। বলেই ভেতরের দিকে গেল। কাদের কপাল কুঁচকে সিএনজির ভিতরে তাকিয়ে রইল। শুকনা চিকন চাকন মাইয়াটা, এই নাকি আরিফ হাসানের পোলার বউ, আবার তার বোনের মাইয়া। সম্পর্ক ভালো, একটা টান তো আছেই। নুরু হঠাৎ শুধায়, ওস্তাদ কি করবেন? মাইরা বস্তায় ঢুকাইয়া ফালাইয়া দিমু। ঢাকা শহরে কিন্তু খালের অভাব নাই, সব গুলাই ময়লা, একটাতে ফেললেই হইল, পরে দেখা যাইব। এখন গ্যারেজে চল। এই গনি, আয়। গনি হাসতে হাসতে এসে দাঁড়াল। বারবার তার নতুন শার্ট আর প্যান্টের দিকে চাইছে। খুশিতে সে আটখানা। ভোরের আলো তখনও ফুটেনি। ধীরে ধীরে সে চোখ মেলছে। মাথা ভার হয়ে আছে, সাথে তীব্র যন্ত্রণা। বড্ড ক্লান্ত শরীর। কোথায় আছে, কিভাবে আছে, বুঝতে পারছে না। হঠাৎ চোখের সামনে অদ্ভুত ভয়ঙ্কর এক মুখ থেকেই চিৎকার করার চেষ্টা করল। পরক্ষণেই বুঝতে পারল তার মুখ বাঁধা। শুধু তাই না, হাতও বাঁধা। ভয় তার হাত পা ঠান্ডা হয়ে গেল। ভয়ঙ্কর দেখতে লোকটা বিশ্রী রকম হাসছে। জোরে হাঁক দিল, ওস্তাদ। মাইয়া চোখ খুলছে। অর্নিলা অস্থির হয়ে এদিক ওদিক ফিরছে, পাগলের মতো করছে, নিজেকেই ছোটানোর চেষ্টা করছে। এর মধ্যে দেখল গ্যাঞ্জি আর লুঙ্গি পরা এক লোক মুখে ব্রাশ নিয়ে তার সামনে এসে দাঁড়াল। অর্নিলা বিমূঢ়। লোকটা দাঁত ব্রাশ করে থু থু ফেলে আবারও ব্রাশ করতে করতে বেরিয়ে গেল। হতবুদ্ধির মতো কেটে গেল কিছুক্ষণ। ব্যাপারটা খুব জল ঘোলাটে, এখনও পরিষ্কার নয়। সে কি তবে কিডন্যাপ হয়েছে? কখন? রাতে। এখন তার কি হবে? শুকনো ঢোক গিলল সে। শো শো শব্দ করছে কিন্তু কথা বেরুচ্ছে না মুখ দিয়ে। ভয়ঙ্কর দেখতে লোকটা হঠাৎ তার মুখ তার সামনে নিয়ে এলো। ভয়ে আতকে উঠল অর্নিলা। চোখ খিচে বন্ধ করে নিল সে। সে হেসে উঠল। হাসতে হাসতে বেরিয়ে গেল। অর্নিলা চোখ মেলে আশপাশ দেখছে। কোথায় সে? আছে কোথায়? ফারাজ ভাইয়ের থেকে কত দূরে সে? ফারাজ ভাই কোথায়? কেমন আছে? সে কি জানে অনির খোঁজ? চিন্তায় পাগল হয়ে যাবার উপদ্রব। হঠাৎ দরজা খোলার শব্দে গা কাটা দিয়ে উঠল অর্নিলার। সেই সামনে ফিরল। এ তো নতুন লোক। অর্নিলা নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রইল তার দিকে। অর্নিলা মুখ বাঁধা। শত চেষ্টা করেও চোখের কাপড়টা খুলতে পারছে না। অস্থির হয়ে উঠল সে। চেয়ারে শক্ত করে বাঁধা হয়েছে তাকে। সেখান থেকে ছুটবার জন্য পাগলের মতো করছে, কিন্তু কোনো লাভ নেই। অন্ধকার থেকে একটা হাত বাড়িয়ে আসছে তার দিকে। অর্নিলা তা জানে না। কে জানে হাতটা এসে কোথায় গিয়ে ঠেকবে, কিভাবে ছুঁয়ে দেখবে তাকে?
চারদিকে স্তব্ধ নীরবতার মাঝে অর্নিলা উম করা শব্দ। হাতটা এসে চোখের বাঁধন খুলে দিল। অর্নিলা আতকে উঠে চেয়ে রইল। গলা টিপে ধরল আচমকা। অর্নিলা চোখ মুখ সব শক্ত করে আসছে। চোখে রক্ত জমে উঠছে। ধপ করে বিছানা ছেড়ে উঠে গেল সারফারাজ। অস্থির হয়ে আশপাশ দেখতে লাগল। খুব বাজে স্বপ্ন ছিল। ঘামে ভিজে গেছে পুরো শরীর। মুখ খুলে শ্বাস নিচ্ছে। হঠাৎ বোধ হল সে বিছানায় কি করছে। বেডরুমে তো ছিল না। দরজায় এসে করাঘাত করল কেউ। সারফারাজ চমকে ফিরে তাকাল। ওহ, ফরহাদ। পিছনে এসে দাঁড়ালো আরাফাত। ফরহাদ গ্লাসে পানি ঢেলে হাতে ধরিয়ে দিল। এসে তো ভয়ই পেয়ে গেছিলাম। এভাবে মরার মতো পড়েছিল মনে করেছিলাম সত্যি সত্যি মরে গেছিস। কি করছিস তুই? অনির খোঁজ পাওয়া গেছে? আরাফাত দরজায় দাঁড়িয়ে থেকে বলল, এখনো না। খোঁজ চলছে। খোঁজ চলছে? আমার চোখের সামনে থেকে নিয়ে যাওয়া হলো, আমি টেরও পেলাম না। আমার মনে একবারও আসলো না। বাবা বারবার বলেছিল ওর দিকে নজর রাখতে। এরপরেও আমি কিছু করতে পারলাম না। সব ফেলনা হয়ে গেল। তোর কোনো দোষ নেই সারফারাজ। একটু রেস্ট নে। তোকে অনেক ক্লান্ত দেখাচ্ছে। না, রেস্ট নিলে না। আমি মোহনগঞ্জ যাব। বাবার সাথে কথা বলবো। আরাফাত নিচু স্বরে বলল, একবার পুলিশকে জানালে হতো না? বাবা বলেছে। না। তাহলে থাক। সারফারাজ বিছানা ছেড়ে উঠে গেল। তিনজনই সকালের মধ্যে মোহনগঞ্জ যাবার জন্য রওনা দিল। পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা। অন্ধকার প্রহরে বাড়ির সামনে দাঁড়িয়ে সারফারাজ নিশ্চুপ হয়ে গেল। তার পুরো বাড়ি আজ স্তব্ধ। দরজা এসে খুলে দিল সিধু। ঘরে ঢুকে দেখল অনির বড় চাচি বসার ঘরে পায়চারি করছেন। সারফারাজকে দেখতে পেয়েই তিনি ছুটে এলেন। অনির খোঁজ পেয়েছ? সারফারাজ নিরুত্তর। তার চোখ মুখ বলে দিচ্ছে কোনো কিছু এখন অবধি তিনি জানতে পারেনি। ছোট চাচি সোফায় বসে হাহাকার করতে লাগলেন। কাঁদতে শুরু করলেন। তার স্বভাবই হচ্ছে কিছু থেকে কিছু হলে কান্নাকাটি করা। ছোট চাচা অত্যন্ত গম্ভীর স্বরে বলে উঠলেন, তোমার বাবাকে এত করে বললাম পুলিশকে জানাতে, কিন্তু কোনো ভাবান্তর দেখছি না। তুমি একবার গিয়ে বুঝাও তাকে। সারফারাজ মাথা দুলাল। আরাফাত শুধাল, মা কোথায়? শুয়ে আছে। প্রেশার লো। দাঁড়াতে পারছে না। কিছুক্ষণ আগেই ডাক্তার এসে দেখে গেছে। আরাফাত মায়ের ঘরের দিকে আগাল। সারফারাজ গেল বাবার স্টাডি রুমে। বাবার সাথে তার বোঝাপড়া আছে। সামনাসামনি কথা বলতে হবে। ফরহাদ পিছন পিছন এগিয়ে আসল। দুজন একসাথেই স্টাডি ঘরে ঢুকল। আরিফ হাসান চেয়ারে বসে সিগারেট টানছিলেন। পুরো ঘর সিগারেটের ধোঁয়ায় আচ্ছন্ন। আরিফ হাসান সচরাচর এত ধূমপান করেন না। তার চিন্তিত রূপ দেখে সারফারাজ ঘাবড়ে গেল। বরাবর বাবাকে অনেক কঠিন সময়ে শান্ত দেখেছে। সেই মানুষটার এমন হাল হয়ে থাকলে বুঝতেই হবে পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে। আরিফ হাসান ছেলের দিকে দৃষ্টিপাত করলেন। অর্ধেক সিগারেটটা স্ট্রেতে ফেলে বললেন, এসো গেছো? সারফারাজ পাল্টা প্রশ্ন করল, অনির খোঁজ পেয়েছ? না, খোঁজ চলছে। অনি ঢাকাই আছে। তা আমিও জানি। কপাল কুঁচকে আরিফ হাসান শুধায়, তাহলে তুমি এখানে কি করতে এসেছ?
আমি জানতে চাই কি হয়েছে। যারা অনিকে নিয়ে গেছে তাদের নিশ্চিত তুমি চিনো। না হলে তারা আমায় ফোন না করে তোমাকে কেন করবে? ফরহাদ মাথা দুলিয়ে বলল, হ্যাঁ, কথাটা আমার মাথায়ও ঘুরছে। মনে হচ্ছে আপনার শত্রু চাচা। আরিফ হাসান তুচ্ছ স্বরে বললেন, শত্রু? দীর্ঘ নিঃশ্বাস ছেয়ে গেল তাকে। নিচু স্বরে বলতে লাগলেন, অন্যা কি এর সাথে কখনো আপোষ করেনি? আমার জীবনের একটা বিরাট অংশ কেটেছে বিচারপতির দায়িত্ব পালন করে। আমি জানি কে আর কারা কাজটা করেছে। আমিও তাদের খোঁজ চালাচ্ছি। পুলিশকে জানালে ভালো হতো না? না, হিতে বিপরীত হতো। ওদের কোনো বড় দল নেই। 3 জনের দল। কাদের, গনি আর নুরু। কাদের হচ্ছে দলের লিডার। এরা 3 জনই একসাথে কাজ করে। কাজ হচ্ছে বড় দলের কাছে লোক পাচার। ভিকটিমকে কিছু করে না। কিন্তু একবার একজনকে কিডন্যাপ করার পর পুলিশ কোনোভাবে তাদের ট্রেস করে ফেলে। তাই রেগে সেই ভিকটিমকে তারা মেরে ফেলার চেষ্টা করে। যদিও ভিকটিম শেষমেশ বেঁচে যায়। এসব অনেক বছর আগের কথা। তখন আমি বিচারপতির দায়িত্বে ছিলাম। তাই ক্ষোভবশত এখন আমার পিছনে লেগেছে। সারফারাজ চোয়াল শক্ত করল। ফরহাদ হতভম্ব গলায় বলল, এই কারণেই আপনি পুলিশকে কথাটা জানাতে দিচ্ছেন না চাচা? না, কিন্তু পুলিশ যে একদমই জানে না তা না। আমার এক পরিচিত ব্যাপারটা দেখছে, তবে গোপনে। 3 জনের এই দলে কাদের খুব চালাক। বুদ্ধির জোরে ওর সাথে পাল্লা দেওয়া সহজ বলে মনে হয় না। সারফারাজ কঠিন গলায় জিজ্ঞেস করল, চায় কি ওরা? টাকা চায়, আর কি বা চাইবে? টাকার জন্য সব করতে পারে। আমি ওদের ফোনের জন্য অপেক্ষা করছি। ফোন করে টাকা চাইলেই আমি দিয়ে দিব। ফরহাদ উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, টাকা পেলেই কি অনিকে দিয়ে দিবে? যদি কোনো ক্ষতি করে? আরিফ হাসান সেকেন্ড কয়েক চুপ থেকে শান্ত স্বরে জবাব দিলেন, অনি এখন ওদের কাছে সোনার ডিম পাড়া হাঁস। তার কিছু করবে না। টাকা পেলেই অনিকে দিয়ে দিবে। কারণ একবার জেল খাটা আসামি দ্বিতীয়বার জেলে যেতে চাইবে না। আর কাদেরকে আমি ভালোভাবেই চিনেছি। ওর বুদ্ধি বেশ, তবে তার সাথে সুবিধাবাদী। নিজের ক্ষতি হবে এমন কিছু করবে না। ওর একটাই চাওয়া আমায় হেনস্থা করা। তাহলে আমাদের এখন কি করতে হবে? অপেক্ষা। তবে বেশিক্ষণ না। ওরা ফোন করার সাথে সাথেই আমি তোমাকে জানাব। আপাতত তুমি এখন ঢাকায় ফিরে যাও। ফরহাদ ওর সাথে তুমিও যাও। জি চাচা। সারফারাজ নিশ্চুপ হয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। ফরহাদ গেল তার পিছু পিছু। সারফারাজ এসে দাঁড়ালো মায়ের ঘরের কাছে। আরাফাত খাটের পাশে চেয়ার নিয়ে বসে আছে। মা ঘুমাচ্ছে। সারফারাজ আর সেখানে গেল না। বেরিয়ে এলো। তার পাশে পাশে হাঁটছে ফরহাদ। ঘাড়ে হাত রেখে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। হুম। নিচু স্বরে কথাটা বলে কিছু একটা ভাবতে লাগল সারফারাজ। হঠাৎ এর মধ্যে তার ফোনটা বেজে উঠল। ডাক্তার সাবিনার ফোন। এত কিছুর মধ্যে হাসপাতালের কথা এক প্রকার ভুলেই গেছিল সে। ফোন রিসিভ করে নিল। ডাক্তার শেহদাত। জি বলুন। কি ব্যাপার বলুন তো? কোনো কথাবার্তা ছাড়াই আপনি হুট করে হাসপাতালে আসা বন্ধ করে দেন। কারণ কি? সরি ম্যাম, আমি একটু অসুস্থ। পরশু দিন থেকে হাসপাতালে যাব। ডাক্তার সাবিনা এবার একটু শান্ত হলেন। ডাক্তার শেহদাতের কণ্ঠস্বর শুনেই তাকে অসুস্থ মনে হচ্ছে। অতঃপর মৃদু স্বরে শুধালো, সব ঠিক আছে ডাক্তার শেহদাত?
জিত, সব ঠিক আছে। হাসপাতালে আজ পুলিশ এসেছ। আপনার সম্পর্কে অনেক কথাই জিজ্ঞেস করল আমাকে। ওহ, ওহ বললেন। আপনাকে অনেকটাই শান্ত মনে হচ্ছে। পুলিশের কথা শুনে আপনি একটুও ঘাবড়ে যাননি দেখছি। ঘাবড়ানোর কিছু তো নেই। আমি তো কিছু করিনি। তারা তাদের কাজ করছে আর আমি আমার। ভেরি গুড ডাক্তার শেহদাত। আইম ইমপ্রেস। যাই হোক, আপনার বউকে বললেন আপনার যত্ন বেশি নিতে, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। রাখি। সারফারাজ জবাব দিল না। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। ডাক্তার সাবিনা ফোন কেটে দিল। তাদের চোখে মুখে এবার চিন্তার দাগ ফুটে উঠল। পুলিশ হঠাৎ হাসপাতালে গেল কী কারণে? কি ঘটছে তার চারপাশে? সারফারাজ আর ভাবতে পারছে না। তার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল। বুকের ব্যথাটা আবারও জাগান দিচ্ছে। অনিকে ভীষণ মনে হচ্ছে। কে জানে কেমন আছে ও? ফরহাদ তার দিকে আশ্চর্যজনক দৃষ্টিতে তাকিয়ে রইল। শুধালো, পরশু দিন থেকে তুই হাসপাতালে যাবি? সিরিয়াসলি ফারাজ? কি রে, তোর কি আবার শরীর খারাপ লাগছে? দেখি। আমি ঠিক আছে ফরহাদ। তুই বাসায় ফিরে যা। আমি একাই ঢাকায় ফিরব। কেন? আমি তো। প্লিজ ফরহাদ। বললাম তো আমি পারব। আমায় একা থাকতে দে। ফরহাদ দাঁড়িয়ে রইল। সারফারাজ একা একাই ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। অর্নিলা নিখোঁজ হয়েছে 24 ঘন্টার বেশি সময় পার হয়ে গেছে। এখন অবধি তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অথচ অর্নিলার মনে হচ্ছে সে এখানে আটকা পড়ে আছে, জনম পেরিয়ে গেছে। একটা খাবারের দানা পড়েনি পেটের মধ্যে। পানির তৃষ্ণায় না সে মারা যায়। চোখ বুজে যাচ্ছে, মেলে রাখা কষ্টসাধ্য। এতক্ষণ তাও যা ছোটাছুটি করছিল সেই শক্তিও এখন ফুরিয়ে গেছে। কোনোমতে যেন দম খুলে শ্বাস নিচ্ছে সে। মাথার উপর লাল রঙের একটা বাতি জ্বলছে। এখন রাত না দিন সেটার খবরও তার কাছে নেই। হঠাৎ দরজা খোলার শব্দে সামনে চেয়ে ফিরল। ঝাপসা ঝাপসা চোখে দেখল একজন ভিতরে আসছে। আবারও দরজা বন্ধের শব্দ। কিছু একটা ছুঁড়ে মারল মেঝেতে। অর্নিলা ঠিক করে চেয়ে দেখার চেষ্টা করল। ভাত। শুকনো ঢোক গিলল সে। খাবার দেখে পাগল হবার উপদ্রব। পাগলের মতো একবার এদিক চাইছে একবার ওদিক। লোকটা তার চারিদিকে ঘুরে বাঁধন খুলে দিল। কর্কশ গলায় বলে উঠল, ভাত দিছি, খাইয়া ল। অর্নিলা কাঁপতে লাগল ভয়েতে। সংকোচে মেঝেতে এসে বসল। চঞ্চল দৃষ্টি দুটো এদিক ওদিক বার বা ছোটাছুটি করছে। সে হামলে পড়ল ভাতের উপর। গপগপ করে ভাত খেতে লাগল। খেতে দিয়ে গলায় আটকে গেল। লোকটা পানির গ্লাস রাখতেই অর্নিলা কেড়ে দিল। বিশ্রী শব্দে হাসতে লাগল। হাসিতে পুরো ঘর কেঁপে উঠছে। কিন্তু এই ভাত পেটে গিয়ে আর সইল না। 3 দিনের পচা ভাত দেখে অর্নিলা হামলে পড়েছিল, খেয়াল করেনি। যখন দেখল আর তরস হয় না, গড়গড়িয়ে বমি করতে লাগল। ওই লোকটার যেন হাসতে হাসতে পেট ফেটে উপক্রম। একজন ভাত খেতে না পেয়ে বমি করে মরছে, এতে তার কিছু যায় আসে না। চোখের জল গড়িয়ে পড়ছে চিবুক বেয়ে। আজ অবধি কখনো ভাতের জন্য কষ্ট করেনি সে। এই কষ্টের ভয়াবহতা তার জানা নেই। রেগে গিয়ে লোকটার কলার চেপে ধরল অর্নিলা। দুজনের মধ্যে হাতাহাতি শুরু। কিন্তু দুর্বল শরীরে আর কত দূর।
চিৎকার চেঁচামেচিতে আরেক লোক এসেও হাজির হল। দুই হাতে টেনে ধরে অর্নিলাকে সরিয়ে আনল। অর্নিলাও দমে নেই। ইচ্ছেমতো খামোছে দিল লোকটার মুখ জুড়ে। হিংস্র পশু রমত হয়ে উঠল লোকটা। রেগে এগিয়ে আসল অর্নিলার দিকে। সজোরে এক চড় পড়তেই অর্নিলা মাটিতে লুটিয়ে পড়ল। লাথি মারতে যাচ্ছিল অমনি ঘরের মধ্যে ওস্তাদের প্রবেশ। কি রে, তোরা কি করস? ওস্তাদ, দেহেন না, মাইয়াটা অনেক জ্বালা ইতাসে। দেহেন ওস্তাদ, আমার মুখে খামচি মাইরা হারা মজাদি কি করছে। ওরে তো, ওই থামো। কন কি ওস্তাদ? আমি এখনো কই ওরে মাইরা বস্তায় ভইরা খালে ফালাইয়া দিয়া আহি। কইসি না চুপ করতে। ওরে আবারও বাইন্ধা রাখো। খাওয়া দাওয়া সব বন্ধ। পানিও দিবি না ওরে। বুঝছস? দেহি শালির দেমাগ কতক্ষণ থাহে। কি রে, কি কইলাম? শাসিয়ে উঠে কাদের। গনি আর নুরু ধরে উঠিয়ে অর্নিলাকে আবারও চেয়ারে বেঁধে। রাগে কাঁপছে অর্নিলা। ফুপিয়ে কেঁদে উঠল সে। ফারাজ ভাইয়ের মুখটা বারবার ভেসে উঠছে তার সামনে। কোথায় তিনি? সারফারাজ শহরে এসে পৌঁছাল সকাল 7টার দিকে। 8টার দিকে সে তার এলাকায় হাজির। হাঁটতে হাঁটতে পুরো এলাকা ঘুরে দেখছে। অঙ্ক কষার চেষ্টা করছে। এই সময় দু একজন মুরব্বির সাথে দেখা হল। কথাবার্তাও হলো খানিকটা। সারফারাজের জীবনে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ছিল তাকে দেখতে অনেকটা ইনোসেন্ট মনে মতো। এর সুযোগ সে কয়েকবার নিয়েছে। সবাই তাকে ভালো ছেলে ভাবার সুবাদে খাতির জমাতে সময় নেয়নি। কিন্তু এসব সে এভাবেই করছে না। কারণ আছে, তাকে খোঁজ নিতে হবে। যেভাবেই হোক অনির খোঁজ নিতে হবে। যতটুকু পাওয়া সম্ভব এতে। এলাকার মোড়ে একটা চায়ের দোকানের দেখা মিলল। তাদের এলাকায় চায়ের দোকানের কমতি। সেখানে বসে পর 2 কাপ গরম গরম চা খেল। টানা 2 দিন পর তার পেটে কিছু তো পড়ল। খেয়াল হলো সবে এই প্রথম বাড়ি গিয়ে না খেয়ে ফেরত এসেছে। মায়ের কথা দারুণ মনে পড়ছে। আরাফাতকে কল করে মায়ের কথা জেনে নিল। এখন খানিকটা সুস্থ আছে। বাবার সাথে আছে। মায়ের খবর জানার পরপরই ফারাজ ফোন কেটে দিল। সবাই তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছে। এই সান্ত্বনা তার চাই না। চাওয়ালা মামার সাথে খানিকক্ষণ কথা হলো। তবে লাভ হল না কোন। তিনি নাকি কাউকেই দেখেনি। আশ্চর্য! ও তো গভীর রাতও ছিল না। এমন সন্ধেবেলা একটা মেয়েকে কেউ তুলে নিয়ে চলে গেল অথচ কারো চোখেই পড়ল না। ধীরে ধীরে হেঁটে হেঁটে সামনের দিকে আগাচ্ছে। আশপাশের ভবনগুলোতে দেখছে। এখানকার কিছু কিছু বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো। কোনোভাবে জোগাড় করা যেত। শূন্যে অপলক দৃষ্টিতে চেয়ে থেকে ভাবতে লাগলো সারফারাজ। পরক্ষণেই মনে পড়ল বাবার কথা। বাবা বলেছে, তিনি ব্যাপারটা দেখছে। এত তুচ্ছ বিষয়টা নিশ্চয়ই তার নজর এড়ায়নি। হাতঘড়ির দিকে চেয়ে দেখল 10টা বাজতে চলল। এতখানি সময় পেরিয়ে গেল অনিকে ছাড়া। ফোনের স্ক্রিনে অনির হাস্য উজ্জ্বল মুখখানি দেখে চোখে অশ্রু জমে উঠল সারফারাজের। চশমা খুলে রেখে হাতার জামা দিয়ে চোখ মুছে ফেলল। অতঃপর চশমাটা পরে দ্রুত গতিতে হাঁটতে লাগল সে। ফ্ল্যাটের সামনে এসে দাঁড়াতেই দেখল কমিশনার সালাউদ্দিন সাহেব দরজার সামনে দাঁড়িয়ে। শুধু তাই নয়, তার সাথে আরও একজন আছে বইকি। সারফারাজ চোখে মুখে ভাবান্তর নেই। ভাবটা এমন যেন এটা হবারই ছিল। সালাউদ্দিন সাহেব দাঁত কেলিয়ে হেসে বললেন,
আরে ফারাজ সাহেব যে, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। আসুন, এই তো বেরিয়ে যেতাম। নিরুত্তর ফারাজ এসে ঘরের দরজা খুলল। সালাউদ্দিন সাহেব বলতে লাগলেন, দরজায় তালা দেওয়া দেখে ভাবলাম বোধহয় বউকে নিয়ে ঘুরতে গেছেন। তা আপনি একা নাকি? মিসেস অর্নিলা কোথায়? সারফারাজ দরজা ধরে দাঁড়িয়ে শান্ত স্বরে বলে উঠল, ভিতরে আসবেন? হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই। দুজনেই ঘরে ঢুকলেন। চারদিক পরখ করলেন পুলিশি চোখে। হা হা, পুলিশের চোখে ফাঁকি দেওয়া এত সহজ না। সারফারাজ নিশ্চুপ হয়ে এসে বসল সোফাতে। তারা দুজনেও এসে বসল। তাট মিসেস অর্নিলার কথা কিন্তু এখনো বললেন না? আপনার মুখটা এমন করে কেন রেখেছেন? মনে হচ্ছে বউ ঝগড়া করে চলে গেছে। সেটা হলেও আপনি অবাক হবেন বলে মনে হচ্ছে না। হা হা, কি বলছেন মি ফারাজ সাহেব? সারফারাজ চোখের চশমা খুলে সামনের টেবিলে রাখল। শান্ত দৃষ্টিতে ফিরে তাকাল। অথচ তার চোখ দেখে মনে হচ্ছে রক্ত ঝরে পড়ছে। শান্ত কণ্ঠে বলে উঠল, সালাউদ্দিন সাহেব, আমার বউ আমার সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছে। ঝগড়ার সূত্রপাত আপনি জানেন, কিংবা বলা যায় সূত্রপাত আপনিই করিয়েছেন। এখন আপনি বলুন কি জানতে এসেছেন? সালাউদ্দিন সাহেব অবাক হলেন না। তার মুখের হাসি এখনো নিমিষ হয়নি। অথচ পাশে লোকের মুখ কালো হয়ে গেছে ইতিমধ্যে। এভাবে পুলিশের সাথে কথা বলছে মনে হচ্ছে তাকে যেন নীরবে শাসিয়ে দিচ্ছে। সালাউদ্দিন সাহেব মৃদু স্বরে বললেন, খুব বেশি না, শুধু দুটো মাত্র কথা জানতে এসেছি। বলুন। যেদিন নিয়াজের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন নিয়াজ আপনাদের বাসায় এসেছিল। আপনি তা জানতেন? না, আপনার মুখেই শুনলাম। তবুও অবাক হলেন না? অবাক হবার প্রশ্ন আসছে না। সে আমার আত্মীয়, আসতেই পারে। তা পারে। তবে একবার নিয়াজকে তার বাড়িতেই আপনি শাসিয়ে এসেছিলেন। শুনলাম মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন। দিয়েছিলাম। তবে মেরে তো আর ফেলেনি। পাশে থাকা লোকটা হকচকিয়ে গেল। সালাউদ্দিন সাহেবের ঠোঁটে বাঁকা হাসি। সারফারাজ উঠে দাঁড়িয়ে বলল, আপনার প্রশ্ন শেষ হয়েছে। আপনি এবার আসতে পারেন। সালাউদ্দিন সাহেব হেসে উঠে দাঁড়ালেন। বললেন, বুঝলেন ফারাজ সাহেব, আপনিও জানেন আমিও জানি, কিন্তু কোনো প্রমাণ নেই। তাই আপনাকে ধরতে পারছি না। লুকোচুরি খেলাটা ভালোই জমছে। বেশ তো, প্রমাণ খুঁজতে থাকুন। এবার আসুন। লাস্ট প্রশ্ন, অর্নিলা ম্যাম কবে আসবেন? ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। তবুও বলছি, তার রাগ কমে গেলে সে নিশ্চিত ফিরে আসবে। ঝর্ণার নিচে দাঁড়িয়ে এক নাগারে ভিজে যাচ্ছে সারফারাজ। মাথা ঠান্ডা করার চেষ্টা করছে। মনোযোগ দিয়ে ভাবছে, সেদিনকার কোনো কথা বাদ পড়ছে না তো? কিছু হয়তো সে গুলিয়ে ফেলেছিল। কি হতে পারে? অনি কোথা থেকে হারিয়ে গেল? এখান থেকেই নাকি দূরে কোথাও? চিন্তা করতে লাগল। প্রথম অনির ফোন অন ছিল। সে কল করছিল, ফোন যাচ্ছিল। হঠাৎ করেই ফোনটা বন্ধ হয়ে গেল। তাহলে কি তখনই রেগে গিয়ে দেয়ালে সজোর ঘুষি মাল ফারাজ? কিন্তু কোনো লাভ নেই এসবের। তবুও যেন রাগ কমছে না। হঠাৎ মনে হলো কলিং বেল বাজছে। এখন আবার কে এলো? দরজা খুলে দাঁড়িয়ে খানিকটা হতভম্ব হয়ে গেল সে। ডাক্তার সাবিনা। ভ্রু কুঁচকে তাকাল। ডাক্তার সাবিনা একগাল হেসে বললেন, কি মিস্টার হ্যান্ডসাম, কেমন আছেন আপনি?
ভাবলাম আপনি অসুস্থ, একটু দেখে যাই। এর মধ্যে শুনলাম আপনার বউ নাকি ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে। একটা হেল্পিং হ্যান্ড তো দরকার, তাই চলে এলাম। কি দাঁড় করিয়ে রাখবেন নাকি ঘরের সামনে? সারফারাজ শব্দ করে নিঃশ্বাস ফেলল। দরজা সরে দাঁড়াল। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত ৮টা বাজে। এত রাতে এই মহিলা তার বাড়িতে কি চায় সে আসলে? স্থির দৃষ্টিতে পরখ করতে লাগল সে। ডাক্তার সাবিনা ইয়াসমিন ভেতরে প্রবেশ করলেন, বেশভূষায় সবসময়ের মতোই। আজ তার পরনে বেগুনি রঙের শাড়ি, পরিপাটি সাজ। সারফারাজ মৃদুস্বরে শুধায়, হাসপাতাল থেকে এলেন? হ্যাঁ, সেখান দিয়েই। সারফারাজ মুখ ঘুরিয়ে ফেলল। ডাহা মিথ্যে কথা। সে এই মাত্র বাসা থেকে এসেছে তৈরি হয়ে। ব্যাপারটা ধরতে সময় লাগল না। ডাইনিং টেবিল থেকে গ্লাসে পানি ঢেলে সামনে এসে রাখল সে। সাবিনা পানির গ্লাস তুলে নিয়ে আর চোখে ফিরলেন। বললেন, শাওয়ার নিচ্ছিলেন নাকি? সারফারাজের বোধ হল সদ্য গোসল সেরে সে এসেছে। তার চুলগুলো এখনো ভিজে। সরাসরি ফিরে তাকালো সাবিনার চোখের দিকে। তাকেই তো দেখছে। বলিষ্ঠ দেহ, সুদর্শন পুরুষ তার সামনে দাঁড়িয়ে। পরনে অগোছালো একটা টি শার্ট, ইস্ত্রি করা হয়নি। সাথে কি বিচ্ছিরি রঙের একটা ট্রাউজার পরা। তবুও তাকে যেন বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ বলেই মনে হচ্ছে। হালকা কেশে উঠলেন সাবিনা। তা আপনার বউ কি এমনই নাকি? না মানে, অসুস্থ বর ফেলে চলে গেল যে? এগুলো আমার পার্সোনাল বিষয় ম্যাম। হ্যাঁ, হ্যাঁ শিওর। আমি আপনাকে অস্বস্তিতে ফেলব না। তা ডিনার না করে থাকলে চলুন একসাথে কোথাও। দরকার নেই, আমি এখানেই ঠিক আছি। আচ্ছা, তা আমায় ডিনারের জন্য সাধবেন না? নির্মল নয়নে সারফারাজ দেখে যাচ্ছে। এখানে তার আসার কারণ তার কাছে পরিষ্কার। সারফারাজ ফোন হাতে তুলে নিয়ে বলল, বসুন, আমি খাবার অর্ডার করছি। সাবিনা আচমকা দাঁড়িয়ে গেলেন। বললেন, না না, আপনি দেখছি সিরিয়াসলি নিয়ে নিলেন। তাহলে আপনি ডিনার করতে আসেননি? না, আমি তো আপনাকে দেখতে এসেছিলাম। দেখা হয়েছে? আচমকা হেসে উঠলেন। পা বাড়িয়ে বললেন, মনে হচ্ছে আমায় তাড়াতে চাইছেন। কি চলছে আপনার মনে ডাক্তার শেহদাত? সারফারাজ নিরুত্তর। জবাব দিচ্ছে না। ডাক্তার সাবিনা ইয়াসমিন তার সামনেই দাঁড়ানো। ফারাজ নির্লিপ্ততা নয়নে তাকে দেখছে। চুল থেকে পানি টপটপ করে ঘাড় বেয়ে নামছে। ডাক্তার সাবিনা তার হাত বাড়িয়ে চুলগুলো স্পর্শ করতে চাইলেন। সারফারাজ তার হাতটা আচমকা ধরে বলল, থামুন ম্যাম। শিউরি উঠলেন ডাক্তার সাবিনা। আচমকা সারফারাজের স্পর্শ পেয়ে হতভম্ব তিনি। হতবুদ্ধির মতো চেয়ে রইলেন। সারফারাজ হাতটা সরিয়ে বললেন, আপনি যা চাইছেন তা কখনো সম্ভব না। সম্ভব না হলে আমার হাত ছুঁয়ে দেখলে কোনো বাহানায়? আপনাকে ছোঁয়ার জন্য আমার বাহানার প্রয়োজন নেই। আমি বরাবরই স্পষ্টবাদী, আপনি জানেন। ডাক্তার সাবিনা চোয়াল শক্ত করলেন। রাগে তার মাথা ভনভন করছে। চোখ দুটো ছোট ছোট করে চেয়ে রইলেন। অথচ সারফারাজের চোখে মুখে কোনো ভাবান্তর নেই। আচমকা তিনি হেসে উঠলেন। শুধালেন, আমায় রিজেক্ট করছ? অবশ্যই। আমার জীবনে অনি ছাড়া আর কেউ নেই। আপনি আসতে পারেন। তাড়িয়ে দিচ্ছেন?
সারফারাজ আবারও নিরুত্তর। ডাক্তার সাবিনা মাথা দুলিয়ে বললেন, ঠিক আছে। কিন্তু আপনি কিভাবে জানলেন আমি কি চাই? ডাক্তার শেহদাত, এতই যখন বউয়ের প্রতি টান, তবে অন্য নারীর প্রতি আকর্ষণের কারণ কি? আমি মোটেও আপনার প্রতি আকর্ষিত নই ম্যাম। ভুলটা আপনার। আমাকে বাইরে পাঠানোর জন্য আপনি এত কেন আগ্রহ দেখাচ্ছেন তা আমি জানি। কিছু মাস পর আপনিও বাইরে চলে যাচ্ছেন। এর বাইরে অনেক খবরই আমার জানা। হ্যাঁ, এটা আমার জন্য অ্যাডভান্টেজ হতে পারে। আমার জন্য আপনি যা করেছেন, যা করছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। তবে আমার ভালোবাসা শুধু একজনের জন্য। এর ভাগ আমি কাউকেই দিব না। আমি তো আপনার হৃদয়ের ভাগ চাইতে আসিনি ডাক্তার শেহদাত। আমি তাকে ঠকাতে পারবো না ডাক্তার সাবিনা। ডাক্তার সাবিনা হকচকিয়ে উঠলেন। এই প্রথম মনে হল সে তার নাম ধরে ডাকল। মৃদু হেসে ব্যাগ কাঁধে নিলেন। অতঃপর বলে উঠলেন, মম, আইম ইমপ্রেস ডাক্তার শেহদাত। অতঃপর তিনি বেরিয়ে গেলেন। সারফারাজ শব্দ করে দম ফেলল। তার মনে হয়েছিল ডাক্তার সাবিনাকে সে পুরোপুরি বুঝতে পেরেছে। কিন্তু না, সে এখনও তাকে ঠিক করে বুঝে উঠতে পারেনি। অনি বেশ ভয় আছে। কিছুক্ষণ পর পরই চাতক পাখির মতো এদিক ওদিক চেয়ে দেখে। বারবার মনে হয় আশেপাশে কেউ আছে, অথচ পুরো ঘর শূন্য। ভয় কুকড়ে উঠে সে। আবার গুমড়ে যায়। আচমকা চেঁচিয়ে উঠে। মনে সন্দেহ জাগে, তার কান্নার আওয়াজ আদৌ কেউ শুনতে পারছে তো? ক্লান্ত দেহ নিমিয়ে যায়। মুখ খুলে শ্বাস নিতে থাকে সে। হঠাৎ দরজা খোলার শব্দ। টের পেয়ে তটস্থ হয়ে যায় অনি। কেউ আসছে? মাথা তুলে না সে। নিচু হয়ে থাকে। খানিকক্ষণ বাদে কারো পাজোড়া দেখতে পায়। ভয় শিউরে উঠে সে। শুকনো ঢোক গিলে আগের মতোই নিশ্চুপ থাকে। আচমকা লোকটা হাত দেয় তার বুকের মধ্যে। কৃতকর্তব্যবিমূঢ় অর্নিলার সাথে সাথে মুখ তুলে তাকায়। চেঁচানোর আগেই তার মুখ চেপে ধরে লোকটা। তার রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। কি করতে যাচ্ছে লোকটা? অশ্রাব্য গালি দিয়ে বলে, চুপ কর শালি। মুখ থেইকা একটা আওয়াজ বাইর করলে জান নিয়া নিমু। এমন ধমক শুনলে গায়ে কাটা দেয়। লোকটা দৃষ্টি দেখলেই ভয়ে আতকে উঠে। কিন্তু তাতে অনি একদম দমে যায়নি। দমবে না সে। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। গনি মিয়া চেষ্টা করছে অনির মুখ বন্ধ করাতে। পারছে না। শেষমেশ অনি তার হাতে কামড় দিয়ে বসে। রাগে সজোরে এক চড় মারে। আবারও দরজা খোলার শব্দ। অনি মুচকি হাসে। চরের চোটে ঠোঁট কেটে রক্ত পড়ছে। ওস্তাদ ভিতরে এসে জিজ্ঞেস করে, কি হইছে? দেহেন ওস্তাদ। শালি আমারে কামড় মারছে। তুই এদিকে কি করস? আমি না কইছি এদিকে কেউ আইবি না। কিরে নূর? ওস্তাদ, আমি তো জানি না। গনি একরোশ রাগ নিয়ে আবারও অশ্রাব্য গালি দেয়। বলে, ওস্তাদ, এই মায়ার একটা ব্যবস্থা এবার আপনারে করতেই হইব। কাদের রক্তবর্ণ চোখে গনিকে দেখে একবার অনিকে। নুরুকে হুকুম দেয় ফোনটা আনতে। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন? কে? কাদের? জি স্যার। গলার স্বর দেখি চীনা গেছেন। কি চাও তুমি কাদের? স্যারের হাতে মনে হয় সময় কম। একেবারে আসল জায়গায় হাত দিছেন। আচ্ছা হুনেন, টাকা লাগব। কত? বলো।
বেশি না স্যার, 50 লাখ হইলেই হইব। আপনি স্যার মানুষ, তাই একটু কমাইয়াই চাইছি। আমার মেয়ে? মেয়ে কেমন আছে? ভালা আছে। আমরা হইলার স্যার ব্যবসায়ী মানুষ। সদাই করি। টাকা পাওয়ার লগে লগে মাইয়া হাতে পাইবেন। আমি মেয়ের সাথে কথা বলতে চাই। কথা কইবেন? হ্যাঁ, কন। অনির মুখের সামনে ফোনটা রাখল। অনি ফোনের দিকে তাকিয়ে দেখে কম্পিত স্বরে বলল, বাবা। মা। মা তুমি ঠিক আছো? চিন্তা করো না মা। তোমার বাবা তোমাকে জলদি নিতে আসবে। অনি নিরুত্তর। ঠোঁট চেপে কাঁদতে শুরু করে সে। কান্নার আওয়াজ আরিফ হাসান পাচ্ছিলেন। কাদের ফোন নিয়ে একটু দূরে গিয়ে বলে, টাকা আইজ লাগব। বিকালে। কোথায় পাঠাইবেন পরে ফোন কইরা জানামু। এখন রাখি স্যার, আসসালামু আলাইকুম। ফোনটা কেটে দিল। আরিফ হাসান ফোনের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে মাথা শান্ত করার চেষ্টা করলেন। মিনিট দুয়েক ভেবে সারফারাজকে কল দিলেন। সারফারাজ ফোন তুলে সমস্তটা শোনার পর বলল, আমি টাকার ব্যবস্থা করছি। টাকা নিয়ে আমিই যাব। এসব তোমার ভাবতে হবে না। টাকা তোমার অ্যাকাউন্টে ঘণ্টাখানেক পর পৌঁছে যাবে। তুমি বিকালে তৈরি থেকো সারফারাজ। আর হ্যাঁ, সাবধান। ফোন কেটে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তিনি। এখন শুধু অনি সুস্থভাবে ফিরে আসুক এটাই তার চাওয়া। তার হাতের উপর হাত রাখলেন শাহিনুর বেগম। তার চোখে অশ্রু টলমল। আরিফ হাসান কোমল কণ্ঠে বললেন, তুমি চিন্তা করো না। আমাদের মেয়ের কিছু হবে না। আল্লাহ করুক সুস্থ মতো চলে আসে। ওরা যা চায় তুমি দিয়ে দাও। আমার মেয়েটা যেন ঠিক থাকে। গতরাতে স্বপ্নে ওর মাকে দেখেছিলাম। বেচারি কাঁদছিল। কতদিন পর যে দেখলাম মেয়েটাকে। শান্ত হও। বললাম তো ও ঠিক মতো চলে আসবে। কিছু হবে না ওর। সিধু। এই সিধু। জি স্যার। যা তোর ছোট ভাইকে ডেকে নিয়ে আয়। আচ্ছা। আরাফাতকে? হ্যাঁ, আরাফাত আর ফরহাদকে ঢাকায় পাঠাব। ওদের দুজনের পাশে কারো থাকা দরকার। চলো না আমরা যাই। এখন না, তোমার শরীর অসুস্থ। একটু সুস্থ হও পরে যাব। সারফারাজ পারবে তো? ওর না কিছু হয়ে যায়। চিন্তা হয় বড্ড। আরিফ হাসান এতক্ষণ চেয়ারে বসা ছিলেন। সেখান থেকে উঠে এসে খাটের কোনায় বসলেন। শাহিনুর বেগম তার বুকে মাথা রেখে কাঁদতে লাগলেন। তাকে সান্ত্বনা দিয়ে বললেন, সারফারাজ আমার ছেলে। তুমি চিন্তা করো না, ওরা দুজনেই ঠিক থাকবে। আরাফাত দরজায় করাঘাত করে বলল, বাবা আসব? বিকেল 4টা বাজে। ব্যাংক থেকে টাকা তুলে গাড়িতে এসে বসল ফারাজ। টাকার ব্যাগটা গাড়ির পিছনে সিটে রাখল। গাড়ি স্টার্ট দিল আবারও। ঠিকানা তার চেনা জায়গা নয়। নিশ্চিত নিরিবিলি কোনো জায়গা হবে। কোনো জঙ্গলও হতে পারে। ঢাকা শহরে জঙ্গল আবার কোথায়? ম্যাপ দেখে গাড়ি আগাচ্ছে। দেখতে দেখতে রাত হয়ে যাচ্ছে অথচ এখনও তার গন্তব্যে পৌঁছানোর কোনো নাম নেই। সারফারাজ এদিক ওদিক তাকাচ্ছে। না, এটা জঙ্গল না। গ্রাম সাইডের মতো খানিকটা সম্পূর্ণ না। তবে আশপাশে লোকজন খুব কম। এক জায়গায় হঠাৎ দেখল ভিড়। ওহ, চায়ের দোকান। এসবে ভিড় ভালো হয়। বুক তার ধুকপুক করছে। কে জানে অনি কেমন আছে? ধীর গতিতে গাড়ি চালাচ্ছে। আর বোধহয় সামনে যাবে না। সামনে সরু গলি।
এখানেই থামাতে হবে। এখানে ল্যাম্পপোস্ট নেই। ইয়া বড় একটা বাঁশের মাথায় আলো জ্বলছে। অনি নিয়ে তারা কোথায় এনে রেখেছে? এসব ভাবতেই গায়ে জ্বালা দিচ্ছে। টাকার ব্যাগ নিয়ে গাড়ি ছেড়ে নামল। হঠাৎ আকাশে আলোর ঝলকানি। সেকেন্ড পরেই শব্দ। বিদ্যুৎ চমকানোর শব্দ। খোলা আকাশে বিদ্যুৎ চমকাতে দেখে সারফারাজ নিজেও চমকে গেল। এই দৃশ্য মানিকগঞ্জে সচরাচর দেখা যায়। দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। পরক্ষণেই ফোনটা বেজে উঠল। হ্যালো। হ বাপজান। টাকা আনছো? হ্যাঁ, সাথেই আছে। কোথায় আসব? আছো কই? রাস্তার মোড়ে আছে। একটু আগেই একটা চায়ের দোকান পড়েছে। হ্যাঁ, জানি জানি। তোমার পিছনে আমাগো লোক রাখাই আছে। বেশি চালাকি কইরো না। শোন। হুম। সামনে হাঁটতে থাহো। যতক্ষণ না সামনে আরেকটা রাস্তা আইব ততক্ষণ। এরপর রাস্তায় বামদিক দেইখা 10 পা হাঁটবা। সেখানে একটা তালগাছ আছে। টাকার ব্যাগ ওদিকে রাখবা। আর অনি? অনি কোথায়? সবুর করো। সেখানে যাইয়া আমারে ফোন দিও। আমি কইয়া দিমু। আপনি নতুন কোনো চালাকি করছেন? বিকট হাসির শব্দ। ওপাশ থেকে স্পষ্ট হাসির শব্দ শোনা যাচ্ছে। সারফারাজ কপাল কুঁচকে ফেলল। ধপ করে ফোনটা কেটে গেল। তার মন বলছে, অনির কিছু হয়নি। সে ঠিক আছে। তাকে ঠিক থাকতেই হবে। সারফারাজ হাঁটতে শুরু করল। তার মনে হচ্ছে সে একাই হাঁটছে, কিন্তু লোকটা বলল একজন নাকি পিছনে আছে। সত্যিই বোধহয় আছে। তারা কতজন জানা হল না। জানবার দরকারও নেই। কথা মতো সারফারাজ এসে দাঁড়ালো তালগাছের সামনে। টাকার ব্যাগ এখনো নিচে রাখেনি। এদিক ওদিকে মুখ করে রাস্তার দুদিক দেখছে। ঝি ঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আশপাশ বোধহয় ফসলের মাঠ ছাড়া আর কিছু নেই। মেঘ ডাকছে। বৃষ্টি আসবে বলে দিচ্ছে। ব্যাগটা রেখে ফোন করল সে। ওপাশ থেকে গড়গড় করে বলল, যেখান থেকে বাই মোড় নিছো সেখান থেইকা ডানে মোড় নিয়া গুইনা গুইনা 17 পা হাঁটো। ছোট ছোট পা ফেইল না, আমাগো পা বড় কিনা। দেখবা তোমার বউ ওইখানেই আছে। বাকি কথাটুকু শোনা হল না। সারফারাজ ছুটতে লাগল। রাস্তার মোড়ে এসে থেমে গেল। ভীষণ উত্তেজনা নিয়ে সামনের দিকে হাঁটা ধরল। চারদিক ঘুটঘুটে অন্ধকার। 17 পা আসার পর থেমে গেল সে। এখানে কিছু একটা দোকান মনে হচ্ছে, তবে দোকান বন্ধ। ফোনের আলো জ্বালিয়ে ফিরে তাকাল। কাউকে দেখা যাচ্ছে না। উন্মাদ হয়ে ডাকতে লাগল সারফারাজ, অনি? এই অনি? অনি? কোনো সাড়া শব্দ নেই। কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল সে। বৃষ্টি শুরু হচ্ছে। সারফারাজ আকাশের দিকে ফিরে তাকিয়ে আছে। আচমকা মনে ঠেকল কিছু। কানে ভ্রমের বাজনা। ফোনটা তুলে ধরে বিস্ময় দৃষ্টিতে সামনে তাকিয়ে রইল। গায়ে চাদর জড়ানো কেউ। মুখ আড়াল করা। অস্পষ্ট কণ্ঠে সারফারাজ বলে উঠল, অনি? মুখের কাপড় সরে গেল। ঝনঝনিয়ে উঠল সারফারাজের শরীর। স্তব্ধ হয়ে চেয়ে রইল শুধু। অর্নিলা ছুটে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল। ঝমঝমিয়ে বৃষ্টি নামল তৎক্ষণাৎ। সারফারাজের আঁকড়ে ধরল তাকে। অর্নিলা কাঁদতে কাঁদতে বলছে, ফারাজ ভাই। ফারাজ ভাই, আপনি এসেছেন। আমি খুব ভয় পেয়ে গেছিলাম।
ভেবেছিলাম আর কখনো আপনাকে দেখতে পাব না। ওরা খুব খারাপ লোক ফারাজ ভাই। আমায় খুব কষ্ট দিয়েছে। আমি খুব ভয় পেয়েছি, খুব পেয়েছি। ওরা একটুও ভালো না। আমি খুব পেয়েছি। এই কথাটুকু বারবার বলে কাঁদতে লাগল অনি। সারফারাজ নিশ্চুপ হয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখের অশ্রু বৃষ্টির সাথে মিশে গেছে। অর্নিলা যে কেঁদেই যাচ্ছে। তার কষ্ট দেখে সারফারাজের হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। সমান কষ্ট সে যে পাচ্ছে। গাড়ি করে বাড়ি ফিরছে দুজন। বৃষ্টি এখনো পড়ছে। অর্নিলা দুই হাতে ফারাজকে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ছে। বহুদিন পর আজ যেন সে শান্তির ঘুম ঘুমাবে। সারফারাজ একটু বাদে বাদে তার মুখখানি দেখছে। মৃদু হেসে তাকে আগলে নিচ্ছে। বাড়ি ফিরল মাঝরাতে। আরাফাত আর ফরহাত আগে থেকেই সেখানে ছিল। আরাফাত অর্নিলাকে দেখা মাত্রই কেঁদে ফেলল। অর্নিলা তার পিঠ চাপড়ে বলল, ছি ছি, এত বড় ছেলে হয়ে কাঁদছিস তুই? ফরহাত দাঁত পার্টি বের করে হেসে বলল, যাক, আমায় কাঁদিয়ে ফেলিস এই অনেক। যা এবার ফ্রেশ হয়ে নে। তোকে অনেক ক্লান্ত মনে হচ্ছে। সারফারাজ অনিকে খাইয়ে দিচ্ছে আর অনি ভিডিও কলে মা বাবার সাথে কথা বলছে। মা প্রায় কেঁদে ফেললেন। অনি গলা ফাটিয়ে হেসে বলল, আরে কাদার কি হলো? দেখো তোমার মেয়ে অনেক সাহসী। ওরা কিছু করতে পারেনি। আরিফ হাসান কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, হ্যাঁ, আমার মেয়ে খুব সাহসী। সারফারাজ ঘরের দরজা বন্ধ করল। অর্নিলা দাঁড়িয়ে থেকে তার ভয়াবহ অভিজ্ঞতার বিবরণ দিচ্ছে। এই মেয়েটা কখনো চুপ থাকে না। ফার্স্ট এইড বক্স নিয়ে সারফারাজ তাকে ধরে বিছানায় বসাল। ঠোঁট কাটা দাগ আর আছে? সে হেসে মাথা দুলিয়ে না করল। বলল, একটা মাত্র চড় খেয়েছি। মুহূর্তের মধ্যেই অগ্নিশিখার মতো জ্বলে উঠল সারফারাজ। রক্ত প্রবাহ যেন মাত্রা ছাড়িয়ে দেয়। কোমল হাতে স্পর্শ করল ঠোঁট জোড়া। অর্নিলা তার হাতের তালুতে গালটা বাড়িয়ে রাখল। সারফারাজ তাকে কাছে টেনে কপাল চুমু খেল। হাতে চুমু খেল। অতঃপর হাতে দুটো ঔষধ দিয়ে বলল, খেয়ে নাও। এই যে, এটাই ভালো লাগল না। এর চেয়ে ভালো আরও দুটো চুমু খান আমায়। আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। এটা তোমার জন্য বেশি দরকার। অনেক ক্লান্ত লাগছে তোমায়। বকবক না করে খেয়ে ফেলো। ইস ফারাজ ভাই, আমায় হারিয়ে ফেলেও আপনার শিক্ষা হয়নি। এখনো এভাবে বলছেন। জান দেখবেন আবার হারিয়ে যাব। এবার তো খুঁজে পেয়েছেন, এরপর আর খুঁজেও পাবেন না। নিবিড় নয়নে সারফারাজ চেয়ে রইল অনির দিকে। অনি এখনো হাসছে। খুব মজার কথা বলেছে সে। আচমকা সারফারাজ তাকে কাছে টেনে জড়িয়ে ধরে নিল। বলে উঠল, না, এরপর আর না, কখনো না। আমি তোকে আর কখনো হারাতে দিব না অনি। এই তো ভদ্র ছেলের মতো কথা। হি হি। দেখি এখন একটা চুমু খান তো আমায়। বলেই ঠোঁট বাড়িয়ে দিল সে। সারফারাজ শব্দ করে হেসে উঠল। অর্নিলা যতই দেখাক সে পুরোপুরি ঠিক আছে, সবার সামনে হাসছে বলেই মনের ক্ষত এত দ্রুত ঠিক হয়ে গেছে এমন কিছুই না। এখনো সেই ভয়ঙ্কর অতীত ভুলতে পারেনি। রোজ রাতেই ভয় কাপড়াতে থাকে সে। ঘুমের মধ্যে কথা বলতে থাকে। সারফারাজের শার্ট খামচে ধরে গোঙানির মতো আওয়াজ করে। যেন স্বপ্নের মধ্যে কেউ তাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। যন্ত্রণায় কাতরায়।
তখন একমাত্র সারফারাজ তাকে নিজের আগলে নেয়। অর্নিলার অজান্তেই সারফারাজ সবসময় তার পাশে থাকতে চায়। পাশে থেকেছে বইকি। তিক্ত সেই অতীতের সবটুকু ভুলিয়ে দিতে চায় সে। জীবনটাকে আবারও গুছিয়ে নিতে চায়। সেই চঞ্চল, অগোছালো, ছটফট করা অনিকে চায় সে। শুধু অনিকেই। অনিকে উদ্ধারের দুদিনের পরের ঘটনা। আরাফাত আর ফরহাত আজ বাইরে থেকে কাচ্চি আনিয়েছে। সারফারাজ নিয়ে এসেছে আইসক্রিম। অর্নিলা এক হাতে কাচ্চির প্লেট, অন্য হাতে আইসক্রিম খেতে খেতে বসার ঘরে ঢুকল। সারফারাজের কাছে প্লেট দিয়ে টিভির দিকে ফিরল। খবরের চ্যানেল চলছে। সাংবাদিক উপস্থাপন করছে। লোমহর্ষক এক কাহিনীর সাক্ষী হল মধুপুর গ্রামের লোকজন। অজ্ঞাত ৩ লোকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে স্তম্ভিত গ্রামবাসী। আরও আশ্চর্যজনক কথা হচ্ছে, মৃত ৩ লোকের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অনেক অনেক টাকা। পুলিশ সমস্ত কিছু তাদের হেফাজতে নিয়েছে। অজ্ঞাত লোকদের পরিচয় এখনো জানা যায়নি। গ্রামবাসীও তাদের চিনে না। পুলিশ ইতিমধ্যেই অভিযান শুরু করে দিয়েছে। এরপর কি হলো জানতে আমাদের সাথেই থাকুন। আমি হচ্ছি শায়লা। সরাসরি বলছি মধুপুর গ্রাম থেকে। নিউজ ২৪। খবরের চ্যানেলের দিকে কারো নজর নেই। আরাফাত রিমোট খুঁজে চ্যানেল বদলাতে গেল। আইসক্রিম হাত থেকে মেঝেতে পড়ে গেল। সারফারাজ, আরাফাত, ফরহাত তিনজনই অনিকে দেখছে। অনিকে আতঙ্কিত মনে হচ্ছে। ধপ করে সোফায় বসে পড়ল সে। সারফারাজ ছুটে গেল তার কাছে। ফরহাত শুধাল, কি হয়েছে অনি? কি হয়েছে? আরাফাত শুধাল, কি হয়েছে বুড়ি? খারাপ লাগছে তোর? কি হলো আবার? অনি শুকনো ঢোক গিলল। জিহ্ব দিয়ে ঠোঁট ভিজিয়ে হাত তুলে সামনের দিক তাক বলল। অস্ফুট স্বরে বলল, ওরা মারা গেছে। হতভম্ব হয়ে তিনজনই ফিরল। ছোট ছোট চোখ করে সারফারাজ ফিরে চাইল। এরাই তবে তারা, যারা অনিকে কিডন্যাপ করেছিল। চলবে।